শো, রাইট? এমনই একটা মেডিকেল শো যেটার মধ্যে আপনিও দেখবেন জুড়ে আছেন আমাদের সাথে, খুব দরকার। আর কিছুক্ষণ দেখার পর দেখবেন আপনি আর জায়গা ছেড়ে উঠতে পারছেন না। তাই শুরু থেকে থাকুন সঙ্গে, শেষ অবধি ভালো লাগবে। আজকে টপিকে যাব, আর টপিকে এই জন্যই যাব যে এই ধরনের অনুষ্ঠানগুলো সচরাচর বাংলা কোনো মিডিয়া বা টিভি চ্যানেলে হয় না। পশ্চিমবাংলার একটাই বাংলা মিডিয়া চ্যানেল মায়া টিভি, যেটাতে মেডিকেল শোটাই সব থেকে বেশি থাকে। ঠিক, বাকি আরও অন্যান্য অনেক এন্টারটেন রেখেছি আপনাদের জন্য। তবে সঙ্গে থাকুন, কিছুক্ষণ পরেই বুঝে যাবেন যে হ্যাঁ, শোটা না দেখে অনেক মিস করেছেন আপনি এতদিন। আর শো দেখার পরে যদি ভালো লাগে যে হ্যাঁ, এরকম প্রেজেন্টেশন ইত্যাদি এগুলো খুব দরকার আছে আজকের ডেটে, তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার যে প্লিজ আপনার পছন্দের দুটো মানুষকে রেকমেন্ডস করবেন শোটা। যে সন্ধ্যা 7টা থেকে একটি শো হয় যেটা পশ্চিমবাংলার মানুষদের সবার দেখার প্রয়োজন আছে, মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য, কনসিয়াস করার জন্য। না, এখানে কোনো মেডিকেল সম্বন্ধে কোনো জ্ঞান দেওয়া হয় না, কোনো বাবা মহারাজের অনুষ্ঠান নয়। এখন আমি আপনাদের যে বচন শোনাবো, ব্রতকথা শোনাবো, গায়ত্রী মন্ত্র পড়ে শোনাবো, না তা নয়। এটা কমপ্লিটলি মেডিকেল শো, এবং এক এক দিনে এক একটা ডিজিজের ওপর, এক একটা সিস্টেম ডিসঅর্ডারের ওপরে ডিসকাশন থাকে অ্যান্ড প্রেজেন্টেশন। এইটা আপনাদের কাছে প্রচুর কাজে আসতে পারে, কারণ আমরা পৃথিবীর যত মানুষ আছি, বা বিশেষ করে পশ্চিমবাংলায় বলি, পৃথিবীর কথা বাদ দিই, পশ্চিমবাংলায় যে মানুষরা আছি তারা কোনো না কোনো অসুখে ভুগছি আমরা। আমাদের কাছে সমস্যা এটাই যে আমরা সেই সমস্যাগুলো সিমটম জানি না। আমরা জানি যেমন জ্বর এলে আমরা বুঝি ব্রিদিংটা উষ্ণ হয়ে ওঠে, গরম, চোখগুলো একটু জ্বালা করতে থাকে, একটু ড্রাউজিনেস হতে থাকে, টেম্পারেচার কপালে বাড়তে থাকে। সো উই নো দ্য ভেরি ওয়েল অ্যাবাউট সিমটম, অ্যাবাউট ফিভার। এগুলো জেনে এসেছি, ছোট্ট থেকে আমরা জেনে গেছি বলে। কিন্তু যদি আপনার প্রেশারটা হাই হয়ে যায়, দুম করে ধরুন আপনি কোনোদিন প্রেশারের রোগী ছিলেন না, সাডেনলি আপনার প্রেশারটা এক্সট্রিম হাই হয়ে গেছে, আপনার স্ট্রোক হয়ে যেতে পারত, কিন্তু আপনি বুঝবেন কি করে আপনার প্রেশারটা হাই হচ্ছে? একটা মানুষের প্রেশার বাড়ে কেন, কোন কোন কারণের জন্য প্রেশার বেড়ে যেতে পারে? একটা মানুষের প্রেশার হয়ে গেলে লোকাল কোনো ডক্টর বা এফআরসিএস কোনো ডক্টরের কাছে যাবার পর বহু টাকা ফিস দিয়ে আপনি একটা ওষুধ লিখে নিয়ে এলেন, টেলমা 40, নাহলে টেলমা 80, লাইক অ্যামলোকাইন ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে এই ওষুধটা আপনি খাচ্ছেন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 3 বছর পার করে যাবার পরেও যখন গিয়ে জিজ্ঞাসা করবেন, স্যার এই যে প্রেশারের জন্য ওষুধটা এতদিন দিলেন আমাকে, বন্ধ হবে কবে? অ্যান্সারটা কি হবে নিশ্চয়ই জানেন, তাই তো? তাহলে সুতরাং এই ধরনের যে ডিজিজগুলো বা সিস্টেম ডিসঅর্ডারে আমরা ভুগছি, এই ভোগান্তিগুলো আমাদের কাছে কবে যাবে আমরা কিন্তু সেগুলো কখনোই বের করতে পারিনি। কোনো ডক্টরের কাছে কোশ্চেন করেও আমরা আনসার পাইনি, তাই না? তাহলে একটা মানুষের প্রেশার যদি বেড়ে যায়, বাড়া কমা হতেই পারে। কেন? ইটস ডিপেন্ড অন ইয়োর পালস, পালপিটেশন। আপনার ঘুমের উপর ডিপেন্ড করে। আপনার রাতে ঘুম হলো না, সকালে প্রেশার হাই হয়ে যেতে পারে। আপনার সকালে উঠে পটি ক্লিয়ার হলো না, আপনার প্রেশারটা দিনে হাই হয়ে যেতে পারে। আপনি কারোর সঙ্গে ঝগড়া করে এসেছেন, প্রচন্ড শ্বাস প্রশ্বাস প্রবলেম হচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আপনার প্রেশারটা হাই হয়ে যেতে পারে। ঘরে বসে আছেন, উপরে ফ্যান চলছে, এসি চলছে, তবু আপনি ঘেমে যাচ্ছেন, আপনার প্রেশারটা হাই হতে পারে। তাহলে এই জায়গাগুলো আপনাকে জানতে হবে। তো কে জানাবে? কোন বইতে পাবেন এগুলো? আপনি তো মেডিকেল স্টুডেন্ট নয়, তাহলে কোনো না কোনো ডক্টর জানাতে পারে।
তাহলে এমন কোনো ডাক্তার পশ্চিমবাংলায় কারোর বসে খেয়ে দিয়ে কাজ নেই আপনাকে জানাতে যাবে। সবাই নিজের পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু সারাদিন পেশেন্ট নিয়ে আমিও ব্যস্ত থাকি। আজকে থেকে না, 2000 সাল থেকে একইভাবে ধারাবাহিকতায় একটা নয় 10-12খানা চ্যানেল একই সঙ্গে চালিয়ে এসেছি। তাই সেই অভ্যাসটা আজও রয়ে গেছে যে অ্যাওয়ারনেস, একটা মানুষকে অসুখ সম্বন্ধে সাবধান করা বা সচেতন করাটা, তার থেকে বড় চিকিৎসার কিছু নেই। এটা আমি আমার গুরুজির কাছে, আমার প্রফেসরের কাছে শিখেছি। একজনকে মেডিসিন দিয়ে খানিকটা রোগ কমিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু সেই মানুষটাকে যদি সচেতন করে দেন, কনসিয়াস করে দেন, সাবধান করে দেওয়া যায় যে এই প্রবলেমগুলো ঘটলে এই সমস্যাটা হতে পারে, তাহলে কিন্তু সে সাবধান হয়ে গেল। আগামী দিনে তার মেডিসিনটা নাও প্রয়োজন হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা যাই, তাই তো? আজকের অনুষ্ঠান কি নাম যেটা সবসময় আপনি বলেন, দাদা কি বাজার যাচ্ছেন? উত্তরটা কি হয়? ঠিক এমনই, কি অদ্ভুত একটা হেডলাইন দিয়েছি না? চুপ, খুব চাপে আছি। এই কথাটা আমরা সবাই ব্যবহার করি, তাই তো? যারা বসে টিভির সামনে আজকের অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু মাঝের মধ্যে বলে ফেলেন বাইরে গিয়ে, খুব চাপে আছি। কিসের চাপ মশাই? চাপ কাকে বলে দেখবেন? চলুন, চাপ কেন মানুষের সৃষ্টি হয়, কিভাবে একটা মানুষের প্রেসার বেড়ে যায়, আজকে সেটাই তো দেখাবো। ফার্স্ট ওয়াচ ইট। আর পারছি না এত চাপ। সুন্দরী মামনি দামি অফিসে চাকরি করে, অনেক টাকা মাইনে, কিন্তু তারও কিন্তু চাপের শেষ নেই। প্রচুর টাকা রোজগার করেও অনেক মানুষের ধারণা টাকা বেশি থাকলে বোধহয় চাপ কম থাকে। ওই পদার্থটা এমন, বেশি হয়ে গেলেই চাপ বেড়ে যাবে। তাই অফিসে যখন আপনি ম্যানেজার পোস্টে থাকবেন, সেই অফিসে সব থেকে বেশি চাপটা আপনাকে নিতে হবে। গায়ে গতরে খেটে নয়, মাথায় চাপটা বেড়ে যায়। আর এই চাপটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা আছে, প্রেসার বেড়ে যাবে আপনার। ইয়েস, ঠিক এমনি করেই প্রেসারটা বাড়ে। আরো দেখাচ্ছি, নেক্সট। উপরতলার চাপ সহ্য করতে না পারলে প্রেসার বাড়বে। উফ বাবারে, দুই পাশের চাপ, মানে একটু সাধারণভাবে বলি, বাড়িতে আপনার সুন্দরী বউ আছে, আবার অফিসে চাকরি করতে করতে আর একটা পরকীয়া হয়ে গেছে, মানে এদিকেও ছাড়ছে না ওদিকেও ছাড়ছে না। এই যে দুপাশের প্রেসারে পার্শ্ব চাপ, বুঝতে পারছেন, সুইসাইড করার টেন্ডেন্সি হয়ে যেতে পারে আপনার। প্রেসার হাই, ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে আপনার। তাহলে চাপ বাড়ে, বোঝাতে পারলাম আপনাকে পার্শ্বচাপ কাকে বলে। তাহলে এই ধরনের পার্শ্বচাপ নেবেন না। কি দরকার বাবা শুধু প্রেসার বাড়িয়ে। নেক্সট যাই, অফিসে বসের চাপ। সেটা তো সবার আছে যারা অফিসে চাকরি করছেন, তাই তো? বসের সঙ্গে ঝগড়াঝাটি, হাতাহাতি বাকি থাকে খালি। এটা হয় প্রতিটা কর্পোরেট অফিসে। এটা না হলে আবার কর্পোরেট চলবে না, ঠিক? কারণ চেন ওয়াইজ চাপটা আসে, একদম উপরতলা থেকে তার নিচে, ঠিক এইভাবে প্রেসার নিতে নিতে আপনার আমার কাছে অব্দি পৌঁছায়। চাপের শেষ নেই। নেক্সট চাপ দেখুন। বেশি চাপে এই হাল হতে পারে, তাই আপনাকে সাবধান করে দিলাম, এত চাপ নেবেন না। বোঝাতে পারা গেল না? একটি কলেজে সুন্দর ছেলে, ভালো পড়াশোনায়, সেখানে যাবার কলেজে নতুন অ্যাডমিশন নেবার পর 4-5খানা গার্লফ্রেন্ড হয়ে গেছে। তার চাপটা বুঝতে পারছেন? ঠিক এই চাপটা, একটি ছেলে যদি 4-5খানা গার্লফ্রেন্ডের চাপ নিতে যায়, এই রকম দুর্দশা হবে।
টানাটানি করে ছিঁড়ে ফেলতে পারে মাঝখান থেকে, তাই প্লিজ ডোন্ট ডু দ্যাট। একটাতে ভালো থাকুন, নাহলে কপালে দুঃখ আছে। কি দরকার ওই ছোট বয়সে নিজের হাই প্রেশার করে? এইভাবেই কিন্তু একটু একটু করে প্রেশার বাড়তে থাকে। কেন? মস্তিষ্কে যখনই বিকৃত কিছু চিন্তা ভাবনা আসবে তখনই আপনার চাপ বেড়ে যাবে। যেমন আপনি এখন টিভি দেখছেন, তো আপনি ভাবুন কালকে যে কোনোভাবেই আপনার বাড়ির কারোর জন্য ইমিডিয়েট এখনই বেশ কিছু টাকা জোগাড় করতে হবে, মানে সেটা হাজারে নয়, লাখে। তা আপনি ব্যাংকে খোঁজখবর নিয়ে দেখলেন নেই, ব্যাংকে যা আছে তার প্রায় দ্বিগুণ লাগবে। চাপ বাড়বে। আপনি তখন বন্ধু থেকে আরম্ভ করে আত্মীয় স্বজন সবাইকে কল করতে থাকছেন, প্রেশার বাড়ছে। এসি ঘরে বসে ঘাম পড়বে, দিস ইজ প্রেশার। এটাকেই চাপ বলা হয়। তাই অল্পেতে খুশি হয় দামোদর শেঠকে। দামোদর শেঠের মতো অল্পেতে খুশি থাকার চেষ্টা করুন, রাতে সুন্দর ঘুম হবে, টাকা বাড়বে, নিদ্রাহরণ হবে। কেমন? নেক্সট যাই। আর কি চাপ? চাপ নিতে পারছে না। তা আপনার নিজের শরীরের ওজন যদি 50 কিলো হয় আর আপনি 150 কিলো ওজন নেবেন ঠিক করেছেন, হবে? হবে? হবে না তো। তাহলে একটি মানুষ তার নিজের ক্যাপাসিটি ওয়াইজ যদি প্রেশার নেয়, যে কোনো ব্যাপারেই হোক, কাজের ব্যাপারে হোক, সংসারের ব্যাপারে হোক, অফিসের ব্যাপারে হোক, বাজার হাট দোকান সব, প্রেশার যখনই আপনি বেশি নিতে শুরু করবেন আপনার নিজের প্রেশার বাড়তে শুরু করবে। ঠিক। আর পার্শ্বচাপ। মা বলছে 30 বছর পার হয়ে গেছে, মা বিয়ে করে নে। বাবা বলছে ক্যারিয়ারটা করুক না আরো কিছুদিন। দাদু বলছে আমাদের সময় এসব ছিল নি বাবা, তাড়াতাড়ি বিয়ে করতে হবে। ওদিকে ঠাম্মি বলছে আর কদিন বাদে তো মেয়ের বাচ্চা কাচ্চা হবে না, মেয়েটাকে পার কর। তাহলে এই যে ফ্যামিলির এক একটা পার্সনের এক একটা কথা তীরের মতো এখান থেকে হয়ে এখান অব্দি যাচ্ছে, পার্শ্বচাপ কেউ ছাড়ছে না। ছাড়ছে? এমনি ভাবেই আমরা নিজেরা প্রেশার বাড়িয়ে ফেলি। ব্যাপারগুলো বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি মজা করে আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি বলে এটা ভাববেন না, বাট ইউ ডোন্ট টেক ইট ইজি। আপনি কিন্তু সিরিয়াস নেবেন। আপনি যদি সিরিয়াস না নেন, আপনি প্রেশার, চাপ কাকে বলে বুঝবেন না। যারা বাবার হোটেলে আছে তাদের কথা বাদ দিন, যারা বাবার হোটেল থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, চাপ তো পৃথিবীতে নিতেই হবে বাঁচতে গেলে। কিন্তু আমরা অলওয়েজ এটাই ট্রাই করব নিজেদের ক্যাপাসিটি ওয়াইজ। আমি এখন ভাবলাম সাইকেলে করে বাড়ি থেকে বাজার এসেছি, আচ্ছা এই সাইকেলে করে যদি এভারেস্টে ওঠা যেত, বোকা বোকা ভাবনা না? তাই তো। তাহলে এমন কোনো ভাবনা চিন্তা করব না যেটা অলীক কল্পনার সঙ্গে মেলে। চাপ জীবনে নিতে হবে। আবার বলি কথাটা, নিজের ক্যাপাসিটি ওয়াইজ মিন্স আপনার আয়ত্তের মধ্যে আপনি চাপ নেবেন, তাহলে ভালো থাকবেন। নাহলে কষ্ট, শুধু শুধু আবার একটা ট্যাবলেট জুড়ে যাবে আপনার জীবনের সাথে। রাইট? নেক্সট দেখি আর কি ধরনের প্রেশার আছে। প্রেশার কি শুধু বড়রা নেয়? না, যারা ছোটরা আছে তারাও প্রচুর প্রেশার নিচ্ছে এখন। লাইক দ্যাট স্কুলের স্টুডেন্ট, আমাদের সময় 4 থেকে 5খানা সাবজেক্ট পড়ে হাফ ইয়ারলি অ্যানুয়ালি দিয়ে একদম ওফ আনন্দে নাচতে নাচতে বাড়ি আসতাম রেজাল্ট হাতে করে, তাই তো? কিন্তু এখন বাচ্চাদের সাবজেক্ট বেড়েছে, ইয়েস, সিলেবাস বেড়েছে, চাপ বেড়েছে। তাই ওইটুকু বয়সে আমরা চাপ কিছুই জানতাম না। 11-12 অব্দি তো এমনি ইজি বেরিয়ে গেছি সব, চাপ তো গ্র্যাজুয়েশনে গিয়ে বুঝতে পেরেছি। রাইট না? তাহলে এই বাচ্চাগুলোর অবস্থা কি নাস্তানাবুদ? এখনকার দিনের কিন্ডারগার্টেন স্কুলের যে বাচ্চারা যায়, বাচ্চাগুলোর থেকে তাদের ব্যাগের ওজন ডাবল। আপনি আমি তুলতে গেলেও বাবারে মারে করতে হয়, তারা পিঠে করে ক্লাসরুমে পৌঁছাচ্ছে।
বইয়ের গাদা বলে যাকে, তার মানে তাতে চাপ আছে, আছে তো রিলিজ করুন। ছোটবেলায় বাচ্চাগুলোকে এত চাপ দেবেন না। 21 বছর বয়সে গিয়ে আপনার বাচ্চাটা নাহলে অ্যাবনর্মাল হয়ে যাবে। আমার কাছে অনেক পেশেন্ট আসে, আমি এখানে কোনো গল্প কথা বলছি না। একটি বাচ্চাকে ছোট্ট থেকে আমার ছেলে ফার্স্ট হবে, আমার ছেলে ডিস্টিংশন, আমার ছেলেকে নিটে চান্স পেতেই হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেই ভালো ছবি আঁকবে, আমার ছেলেই সাঁতার কাটবে, সে ভালো ডান্স করবে, সব আপনার ছেলে করবে। আর পাড়ায় এতগুলো বাচ্চা আছে, তারা কি করবে? ভাগাভাগি করে দিন। একটা বাচ্চা বা একটা মানুষ সবকিছু করতে পারেনি, করার জন্য আসেনি, এটা কিন্তু মাথায় রাখুন, ঠিক? তাহলে এই যে পড়াশোনার চাপ, তাকেও তার ক্যাপাসিটি ওয়াইজ দেওয়া হোক। পড়াশোনাটা করছে করুক, তার সঙ্গে কোনো একটা এক্সট্রা অ্যাক্টিভিটিস, নয় সে গান করুক, না হলে সে তবলা শিখুক, না হলে সে বাজনা বাজাক, মিউজিকে যাক, ছবি আঁকুক, আর্টে যাক। সব একসঙ্গে সম্ভব নয়। সব একসঙ্গে পারার জন্য তো সে তো হাতে গোনা কয়েকটা এক্সট্রা ব্রিলিয়ান্ট পিস আসে। সব পারা যায়? নেভার। তাহলে এই এক্সট্রা প্রেশার যে নিতে পারবে তার জন্য ঠিক আছে, সবাই এটা নিতে পারে না। তাই আপনি জোর করে প্রেশার মাথায় চাপিয়ে দিলে ওই বাচ্চাটা 21 বছর বয়সে গিয়ে অ্যাবনর্মাল হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন জিনিসটা, রাইট? আর কি চাপ আছে? বুকের চাপ, বুকের বাঁদিকের চাপ। এ তো ছুটির ঘন্টা বাজিয়ে দেবে, কিন্তু বুকের বাঁদিকে যেদিন চাপটা পড়বে, ভগবান করুক যাতে না পড়ে, সেদিন হার্টটা অ্যাটাক হয়ে যাবে। হসপিটালে যা মাত্র এমার্জেন্সি, আইসিইউ, এইচডিইউ, ফিনিশ, 72 ঘন্টা। তাই তার আগে বলি, এই যে বুকের বাঁদিকের প্রেশারটাও খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে যে কোনো দিন এই অ্যাটাকটা হতে পারে আপনারাও আমারও। অযথা কারোর সঙ্গে অশান্তি করে আসা, সেটাও কিন্তু আমার শরীর খারাপের আর একটা কারণ হতে পারে। প্রেশারকে হাই করবেন না। Try to keep cool and always try to make a cool environment. It is very needed for everybody. এইটুকু ছোট্ট বাচ্চাকে বাড়িতে মা শাসাচ্ছে, তোকে ডাক্তার হতেই হবে, তুই সায়েন্স নিবি এবং বায়ো সায়েন্সটা নিবি তুই। এদিকে বাবা বলছেন না, মেয়ে ইঞ্জিনিয়ার হবে, পিওর সায়েন্স, ম্যাথস মাস্ট, অলসো ফিজিক্স, কেমিস্ট্রি। বাচ্চাটা যাবে কোন দিকে? তার নিজের ইচ্ছা, সে ভালো গান করবে, সে না ডাক্তার হতে চায় না ইঞ্জিনিয়ার হতে চায়। তাহলে এই বাচ্চাগুলোর নিজস্বতা কোনো নেই, তার চিন্তা করার স্বাধীনতা নেই। কেন? সে ছোট বলে। এগুলো কখন হয় জানেন? ইলিটারেট বাবা মা হলে। মানে বাবা তার জীবনের পূরণ করতে পারেনি যেগুলো, সে চাইছে আমার বাচ্চাকে দিয়ে পূরণ করবো। আহা, আমি জীবনে যা পারিনি আমার ছেলে তা করবে। কেন? এই মোস্ট ইডিয়েট থিঙ্কিং গুলো কেন? আপনি পারেননি, আপনি ইডিয়েট। আপনার বোঝাটাকে ছেলের, আপনার বাচ্চার উপর কেন চাপাচ্ছেন? কেন? মা ছোটবেলায় হয়তো ভালো ডান্সার বা ভালো গায়িকা হবার ইচ্ছা ছিল, অথবা তার ডাক্তার হবার ইচ্ছা ছিল, স্কুল টিচার হবার ইচ্ছা ছিল, সেটা হয়ে ওঠেনি, হই হই করে বাবা মা ধরে বিয়ে দিয়ে দিয়েছে। এইবারে বাচ্চা কাচ্চা হবার পর এই মায়ের ইচ্ছা হলো, আমি যা পারিনি আমার মেয়ের মধ্যে সব তুলে তৈরি করতে হবে। কেন? তাকে কি এক্সট্রা প্রেশার দিচ্ছেন না আপনি? কোনোদিন জিজ্ঞাসা করে দেখেছেন তার ভেতরের ইচ্ছা কি? আপনি যে প্রেশারটা দিয়েছেন সে কি চায় ওই টার্গেটেই পৌঁছাতে? তাহলে ওকে, well and good. Otherwise, if she deny your wish, তাহলে তো প্রবলেম। বাচ্চাটার উপর আপনার প্রেশার ক্রিয়েট করছেন, করবেন না। এইভাবে বাচ্চাদের ভবিষ্যৎ, আমি এরকম অনেক পটর পটর ইংলিশ বলা, ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েকে দেখেছি এখন টোটো চালাচ্ছে, আর হয়ে ওঠেনি, ছেড়ে ছুড়ে দিয়েছে রাগে, কিচ্ছু করব না। স্বাভাবিক,
প্রতিটা মানুষের তার নিজের জীবন তৈরি করার জন্য স্বাধীনতা আছে। আমি এটা হতে চাই। I have target, I have ambition in my life. পৃথিবীর ডিফারেন্স পারসন, ডিফারেন্স অ্যাম্বিশন। আপনি সেখানে তা কারোর অ্যাম্বিশনে হস্তগত করতে পারেন না। ইটস ব্যাড। ভুল করছেন, এতে আপনার বাচ্চাটার ক্ষতি করে দিলেন। ঠিক মাথায় ঢুকছে? নিতে হবে তো মাথায়। যদি আলোচনাগুলো মাথার উপর দিয়ে চলে যায় তাহলে তো হলো না। আর মাথায় ঢোকার জন্য আরো বলে দিই, এই অনুষ্ঠানটাই আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন। কারণ অনুষ্ঠানটা একবার দেখে হয়তো আপনার বোধগম্য হলো না, হতেই পারে। আমরা কোনো বই একবার পড়ি কিংবা সব ঢুকিয়ে নিই মাথায়, না সব বুঝে ফেলি না, রিপিটেশন রিড করতে হয়, বারবার পড়তে হয়, তাই তো? তাই এই অনুষ্ঠানটা দেখার জন্য আপনাকে বারবার আরেকটা দেখার চান্স দিচ্ছে না, মায়া টিভিতে না। এখানে এই অনুষ্ঠানটা শেষ হয়ে গেল মানে দি এন্ড। আপনি আমাদের ফেসবুক পেজ সবই মায়া, সবই মায়ায় যান, ওখানে গিয়ে দেখবেন এই অনুষ্ঠানটাই হচ্ছে। আপনি বারবার রিপিটেশন করে দেখতে পারেন, খানিকটা তো চেতনা ফিরবে, ফিরবে না? মনে হয় ফিরবে। নেক্সট যাই। বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, মামুনি কান্নাকাটি করে একবারে যা তা অবস্থা, চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়িতে এসে চুপ করে বসে আছে। মা আর আমি কিছু করবো না, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। কেন রে বাবা? আমার যে বয়ফ্রেন্ড ছিল ছেড়ে দিয়েছে, সে অন্য কারোর সঙ্গে ঘুরছে। আচ্ছা, এগুলো এক্সট্রা প্রেশার তো, বসে তো একটা মিউচুয়াল করা যায়। আপনি সব ডিসিশন নিয়ে ভেবে ফেললেন কেন? মেবি আপনি যাকে, আপনার বয়ফ্রেন্ডকে যাকে নিয়ে ঘুরতে দেখেছেন, সেটা অন্য কেউ তো হতে পারে, তার রিলেটিভ কেউ হতে পারে, তার সঙ্গে বসে ডিসকাশন করার দরকার আছে। সো আপনি নিজের টেনশনটাকে আবার বাবা মার মধ্যে দিলেন, তারা আবার চিন্তাগ্রস্ত হয়ে গেল, এই বয়সে মেয়েটা আবার কি করবে, তাহলে হ্যাঁ কোনো সুইসাইড করে ফেলবে না তো, ইত্যাদি। এইসব ভাবতে গিয়ে বাবার হার্ট অ্যাটাক হয়ে গেল। তাহলে একটা ছোট্ট প্রেশার ছড়াতে থাকে, স্প্রেড হতে থাকে মানুষের মধ্যে, মানুষের। তাহলে এই স্প্রেড হতে হতে যে কেউ একজন কিন্তু সাইড এফেক্ট হতে পারে, তার ব্যাড এফেক্ট। তাই যদি নিজের টেনশন হয়, নিজে রিলিজ করার চেষ্টা করুন, ডোন্ট শেয়ার ইট। আর যদি ভাবেন যে না এটা শেয়ার করবো, তাহলে বন্ধুদের সঙ্গে। বন্ধু সুলভ সম্পর্ক আছে, একমাত্র সেই মানুষটাই পারে আপনার জীবনের সব টেনশন দূর করাতে। সেখানে আপনার বাবা মাও কেউ হতে পারে, আপনার দাদারাও কেউ হতে পারে, আদারওয়াইজ আপনার ভালো কোনো বন্ধু বা বান্ধবী থাকতে পারে, তারাও কেউ হতে পারে। আপনার বাবা মাকে খুব ভয় করে চলেন আপনি হুট করে তাদের ফোন করে জানালেন, মা আমি আর এই জীবন রাখবো না ইত্যাদি। তার মনের মধ্যে কি হতে পারে? হার্ট অ্যাটাক হয়ে যেতেই তো পারে। একমাত্র মেয়ে, আপনি করবেন না এগুলো। শেয়ার করুন। প্রেশার নিজের কম করা, যারা প্রতিদিন প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছেন, তাদের প্রতিদিন নিজের জীবনের সমস্যাগুলো আপনি আপনার বন্ধুর সঙ্গে ডিসকাশন করতে থাকুন। আপনি দেখবেন একটা সময় গিয়ে আপনার প্রেশারের ওষুধ লাগছে না কাজে। ইয়েস, এত বড় কথাটাই বলছি আমি। আরে একটুখানি হলেও তো সাইকোলজিটা জানি, ইটস এ কমন সাইকোলজি। একটা মানুষ তার মনের বোঝাটাকে যদি শেয়ার করে নিতে পারে, তাহলে বইতে কষ্ট নেই। নাহলে সইতে পারবো না, আমি সইতে পারবো না, তাই তো? তাহলে নিজের প্রবলেমটা নিয়ে ভাবলেন না। প্রবলেম যদি হয়, সলিউশন নিয়ে ভাবুন, শেয়ার করুন, দেখবেন অনেক চাপ কেটে গেছে। চাপ কাটাবার প্রধান মেডিসিন হলো ডিসকাশন উইথ ইউর ফ্রেন্ডস। রকে আড্ডা মারা মানুষটাই সবসময় বন্ধু নয়, আপনার বাড়ির মা বাবাও বন্ধু হতে পারে, তাদের সঙ্গে শেয়ার করুন তাহলে। নেক্সট, ফ্যামিলির প্রেশার হয় এটা। ফ্যামিলির এই প্রেশার নিতে নিতে
কত মানুষ তলিয়ে গেছে, শুধু বাবারা নয়, মায়েরাও। দশভুজা মা বলি এদের আমি। ভালোই জিন্স পরেছে, নো প্রবলেম, তবু সে আমার কাছে দুর্গা। কেন? তার রূপটা দেখুন। নিচে একটা 5 বছরের, কোলে একটা 2.5 বছরের, আর এক পাশে তাদের জামা কাপড়, স্কুলের জিনিসপত্র, জিন্স পরে করে এসেই এখনই বাড়িতে নাইটি পরে আবার রান্না করতে বসবে। তাহলে তাকে দশভুজা বলবেন না? আবার কিছুক্ষণ পরে আবার বাচ্চাকে নিয়ে পড়তে বসাবে। ঠিক তো? কি মায়েরা খুব ক্রেডিট নিচ্ছেন, বাবারা নিচ্ছে না? এই দেখুন, এই যে মানুষগুলো কারো না কারোর বাবা তো সারাটা দিন রোদ্রে দাঁড়িয়ে ডিউটি করে যায়, কোনোদিন একটু সিগন্যাল দিতে দেরি হলে আপনার মুখ দিয়ে খুব খারাপ কথাগুলোই বেরোয়, ওই রোদ্দুরে দাঁড়িয়ে থাকা পুলিশম্যানগুলো, তাই তো? কোনোদিন একবারও ভেবে দেখেছেন যাদের বাড়ির বাবা বা কাকা কেউ পুলিশে চাকরি করে, তাদের মুখ দিয়ে কথাগুলো বেরোবে না? বেরোবে না কেন? তারা জানে তাদের অন্তর্নিহিত কষ্টটা কি। এই রোদ্রে দাবদাহের মধ্যে সারাটা দিন আপনি 1 মিনিট রোদ্রে দাঁড়াতে পারেন না, তারা 12 ঘন্টা ডিউটি করছে। ইনিও কারোর না কারোর বাবা, সারা দিন স্টুডেন্টস তৈরি করার জন্য মাথা খারাপ করে ফেলছেন। হ্যাঁ, সে নিজের বাচ্চাদের হয়তো দেখার টাইম পাচ্ছেন না। সাবধান, গিন্নির সাথে হাতাহাতি করতে যাবেন না। দেবে রুলের বাড়ি, অফিস টফিস ভুলে যাবেন একদম, কোথায় চাকরি করতেন তাই ভুলে যাবেন আপনি, নিজের নামটা অবধি মনে থাকবেন না। এটা পৃথিবীর সেরা চাপের জায়গা। তাই মাথা নিচু করে নিন, গিয়ে একদম হাত জোড় করে, দরকারের ষষ্ঠাঙ্গে, তাহলে দেখবেন সংসার সুখের কোনো অশান্তি নেই। দেখছে আজকে সে, দেখছে তো আপনার সাথে গিন্নি? হ্যাঁ, কেউ না কোথাও থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে অনুষ্ঠানগুলি, তাই আমি একদম স্যালেন্ডার করে দিয়েছি। কি দরকার বাবা, এমনি চাপে আছে, আবার চাপ বাড়াতে যাব। এবারে আসি অরিজিনাল চাপে, যার নাম প্রেশার, যাকে আমরা হাইপার টেনশন বলে থাকি আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, প্রেশার, যাদের হাই প্রেশার থাকে, ওই হাই প্রেশার, হাই বিপি, হাই ব্লাড প্রেশার এগুলি বলে থাকেন, বাট এটা অরিজিনালি হাইপার টেনশন। টেনশন কথাটা জুড়ে আছে তো? তাহলে টেনশনটা থাকলে তবেই কিন্তু হাইপার টেনশনটা হয়। সো ট্রাই টু রিডিউস ইউর টেনশন। আপনার শরীর খারাপ, আপনি যদি শেয়ার না করেন, আপনার কাশি হচ্ছে, গলাটা ব্যথা ব্যথা হয়েছে, সেটা শেয়ার করা উচিত ছিল তো। যদি না বলেন তাহলে কি করে হবে? জানানো দরকার আছে না? নেক্সট, সবার প্রেশার এক নয়, এক এক বয়সে এক এক রকমের প্রেশার হয়, সেটা বাস্তব জীবনে হোক বা আমাদের ব্লাড প্রেশারেই হোক। ঠিক, এই 4টা স্ক্রিনশট নিয়ে রাখুন। আদারওয়াইজ যারা মোবাইলে দেখছেন স্ক্রিনশট নিন, আর যারা টিভিতে দেখছেন এই 4টার ছবি তুলে রাখুন। তাহলে নিজেরা আইডিয়া পেয়ে যাবেন যে কোন বয়সে কতটা ব্লাড প্রেশার নর্মাল। কেমন? যদি প্রেশার হাই হয়ে যায়, সেই মানুষটা স্ট্রোক হতে পারে, আচ্ছা, অন্ধ হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেল হতে পারে। Hypertension is a big complication. আরো কিছু দিয়েছে, বলছে এখান থেকে শ্বাসকষ্ট অবধি হয়ে যেতে পারে, ভমিটিং হতে পারে, প্যালপিটেশন হতে পারে, ডেজনেস হতে পারে, ব্লার ভিশন, ঝাপসা দেখা, আচ্ছা, নাক দিয়ে রক্ত অবধি পড়ে যেতে পারে, হ্যাঁ, মাথার যন্ত্রণা অবধি হতে পারে, বুকে যন্ত্রণা হতে পারে, এবং রক্তে থাক। এখনো তো 10টা বাজেনি, এই 10টার পরে ঘুম থেকে ওঠা মানুষগুলোকে বলছে একটু সকালে উঠে প্রাণায়াম করুন। আচ্ছা, এই কি ভালোবাসা মাইরি? এত মানুষ থাকতে ভালোবাসুন, বিছানায় ভালোবাসা কি? বিছানা থেকে ছাড়ার চেষ্টা করুন সকাল সকাল, দেখবেন শরীর আপনাকে প্রেশারের ওষুধ খেতে হচ্ছে না।
অ্যাকসেপ্ট যারা কিডনি রুগী তাদের কথা আলাদা, যারা স্ট্রোক রুগী তাদের কথা আলাদা, যারা নর্মালি কোনো অসুবিধে নেই শরীরে বড় কিছু, শুধু শুধু প্রেশারটা হাই হয়ে যাওয়ার ওষুধ খেয়ে যাচ্ছেন তাদের কথা বলছি। স্ট্রোক পেশেন্টদের জন্য ট্রিটমেন্টের দরকার আছে, হার্টের রুগীদের ট্রিটমেন্টের দরকার আছে, যারা কিডনি ফেল ডায়ালিসিস চলছে তাদের প্রেশার অলওয়েজ হাই থাকে, 3 থেকে 4টে অবধি মেডিসিন খেতে হয় তাদের জন্য বলছি না, ঠিক? তাহলে না, কোনো জ্ঞান নয়, প্লিজ এটাকে ভাববেন না আমি কোনো জ্ঞান দিচ্ছিলাম এতক্ষণ। আমি আমার পড়াশোনা বা আমার এই ছোট্ট যেটুকু শিক্ষা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানলে মানুন, না মানলে না মানুন, কিন্তু কাজে লাগবে যদি আপনি একটু মানেন। এটা দরকার আছে, বিশ্বাস করুন। মেডিসিন খেয়ে বেঁচে থাকা ওটা না বেঁচে থাকার মতোই। একটা প্রেশারের রোগ সারাতে গিয়ে আপনার আর কি কি অসুখ হয়ে যাচ্ছে আপনি সেটা জানতেও পারছেন না, ঠিক? তাহলে এবার একটু আসা যায়, আপনার সঙ্গে একটু বলতে হবে এবার। নাও প্রেজেন্টস টক শো, ইয়েস, চলে আসুন 8348089090 যারা আছেন ওয়েট করছিলেন এতক্ষণ। আজকে স্টুডেন্টরা খুব ভালো ছিল, কেউ মাঝখানে ডিস্টার্ব করেনি, ঠিক? চলে আসুন, এবার কথা হবে আপনাদের সঙ্গে সরাসরি। আর আগামীকাল শিলিগুড়ি যাচ্ছি, ভালো করে বলে দিই, শিলিগুড়ি আগামীকাল রওনা দিচ্ছি। পরশুদিন সকালবেলা ঠিক সকাল 10টা থেকে চেম্বারে থাকবো। তাই এখনও যারা নাম লেখাননি একবার চেষ্টা করে দেখতে পারেন নাম নেবে কিনা, কারণ আমি শুনলাম 100 ওভার হয়ে গেছে। কেন? এখন কমপ্লিট সুস্থ থাকতে হবে, পুজো আচ্ছা সব কেটে গেছে, আর কোনো চিন্তা নেই। এসে গেছে কলে, ইয়েস, নমস্কার, বলুন। ডাক্তারের সঙ্গে কথা বলবো। বলুন বলুন বলুন, আছি আপনার জন্য, আছি। ডাক্তারবাবু, আমি আপনার রোজই প্রোগ্রাম দেখি। সত্যি? খুবই ভালো লাগছে। মানে রোজ দেখেন? রোজ দেখি। এতক্ষণে ফোন করেছিলাম কিন্তু আপনি বলছিলেন বলে আমি কেটে দিলাম। ঠিক, এই তো শিখে গেছেন, যখন প্রেজেন্টেশন হবে তখন করবেন না। হ্যাঁ, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। থ্যাংক ইউ। আজকে শো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো প্রেসারের বলছিলেন, আমি তো প্রেসারের রোগী। বাস, তাহলে তো আজকে থেকে শুরু হয়ে গেল। আর ভালো লেগেছে আজকে শো? হ্যাঁ হ্যাঁ, খুব তাহলে ভালো। আপনার দুজন আত্মীয়কে তাহলে জানাবেন ফোন করে হ্যাঁ, যে অনুষ্ঠানটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে, আমার একটাই চাওয়া যে আপনার দুজন কাছের মানুষকে জানাবেন, যে কোনো দুজনকে, যে হ্যাঁ অনুষ্ঠানটা কিছু শেখার আছে, কিছু জানার আছে, ভালো লাগে, ঠিক? আপনি যা ওষুধ দেন আমি সব খাতায় লিখে রাখি। খাবেন কবে? হ্যাঁ, যেগুলো যেগুলো বলেন ওগুলো। ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ, বলছি দেখো, আমার মেয়ের হাত দুটো না খুব যন্ত্রণা, জানেন তো? এই হাড়ের ইয়েতে, হাত পেতে খুব যন্ত্রণা করে। তার জন্য জয়েন্টেক্স ট্যাবলেটটা খান। কিসের ট্যাবলেট? জয়েন্টেক্স। হ্যাঁ, কমে যাবে ওইটা খেলে? একদম। আচ্ছা ডাক্তার, ঠিক আছে, দেখো ঠিক এইটাই আছে, বলছি। থ্যাংক ইউ কল করার জন্য দিদি ভাই। আপনারা এরকম কল করেন বলে আমারও ভালো লাগে আসতে, ঠিক? আর শিলিগুড়ি ব্যাপারটা বলে দিই যে মিনিমাম আর কয়েক ঘন্টা বাকি আছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু মানে আগামীকাল চেম্বার করব। আগামীকাল দমদমে আছে, দমদমে চেম্বার করার পর রওনা। তাই যারা এখনও নর্থ বেঙ্গলে বসে বসে শো দেখছেন, আগে কল করে নিচে যে দুটি নাম্বার দিয়ে রেখেছি ওই নাম্বারে কল করে একবার জেনে দেখে নিন যে খালি আছে কিনা কালকের ডেটে, মানে পরশুর ডেটে। না থাকলে আবার নেক্সট মান্থ হবে, বা ভিডিও কলিং আছে, ভেঙে যাবার বা ভেঙে পড়ার কিছু নেই। কেউ আছেন কলে? নমস্কার। নমস্কার স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। আমি বলছি আপনার সব প্রত্যেক দিনই দেখি, প্রিয় ভক্ত আমি, আর আপনার কাছে ওষুধ খাচ্ছি। এবার জানার কথা হলো, আপনার ওষুধ চলাকালীন কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া যাবে? কেন যাবে না? সেটাই জানার জন্য ফোন করলাম। থ্যাংক ইউ, নমস্কার, বলুন। হ্যালো। আপনি তো প্রেসারের জন্য যে ব্যায়ামগুলো দেখালেন, আমার যে হাঁটুতে ব্যথা, কি করে করব? আগে হাঁটুর ব্যথার ওষুধ খাবেন, তারপরে ব্যায়াম করবেন। আপনাকে তো দৌড়াতে বলি নাই গো মা। যার পা ভাঙা সে যদি বলে মাঠে নামবো আমি, তারে কি করে হবে? আগে হাঁটুর ব্যথা সারাইবেন, তারপরে ওইগুলো করবেন, ঠিক? আপনি এত সুন্দর দেখাইছেন বলছেন, কিন্তু আমরা পারছি না দাদা হাঁটুতে। তা আগে হাঁটুর ব্যথাটা সারাই ফেলেন, তারপরে আপনি করবেন। আপনার এখনই আমি পেশা দিচ্ছি না, ঠিক? চলেন, মানে ওষুধগুলো খাইয়ে দিয়ে আসবো। হ্যাঁ বলুন। লাইভ চলছে? লাইভ চলছে। আচ্ছা, পুরো লাইনটা দেবেন।
হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তার নমস্কার। নমস্কার। আচ্ছা, তার সুগার রোগী যাদের আছে, আপনি বলেন তো কারি পাতা আর কাঁচা হলুদ ওটা খাওয়ার কথা বলেন। ওটা কতদিন খেতে হবে? সারা জীবন খেতে পারেন। আচ্ছা, কারি পাতায় তো কোনো সাইড এফেক্ট নেই। দক্ষিণ ভারতের লোকেরা জন্ম থেকেই খায় মরা অবধি, তাদের যে জন্য সুগার নেই। দক্ষিণ ভারতে কোনো লোকের সুগার হয় না। আর আমাদের এখানকার লোকেরা শুধু সারাদিন খাবার খেতেই থাকে, খাই 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 সারাদিন, তো যে জন্য সারে না। যেটা খাবার দরকার সেটা খায় না, সমস্যাটা এখানে। তো এটা সারা জীবন খাওয়া যায়, কোনো সাইড এফেক্ট নেই। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। আমি বলছি এই যে টিভি প্রোগ্রামে ডাক্তার বাবু দেখছি, এটা আমি এখন কথা বলতে পারি ওনার সাথে? হ্যাঁ বলুন, বলুন। হ্যালো, আমি বাঁকুড়া জেলা ওন্দা থানা থেকে বলছি। আমি বলছি যে আপনার যতক্ষণ শরীরে আমি ঘুমাবো, ঘুমন্ত অবস্থায় থাকি, পায়খানার বেগ থাকে নাই, কিন্তু উঠলেই পায়খানার প্রচন্ড বেগ। অসুবিধা কোথায় আপনার? মানে আপনি খালি ঘুমাবেন, সারাদিন পটি করবেন না? এ ভগবান। না, আমি পরিশ্রমের কাজ করি। তো পরিশ্রমের কাজ করুন। একটা মানুষকে বেঁচে থাকতে গেলে প্রতিদিন ঘুমাতে হয়, প্রতিদিন খেতে হয়, প্রতিদিন পটি করতে হয়, প্রতিদিন প্রস্রাব করতে হয়। তা আপনি কি চাইছেন, পটি করবেন না? ওটা বলছি না। হ্যালো, আমি চায়না ব্যাংক চালাই। আমি পরিশ্রমে, আমি মোটা বিয়া কাজ করি, আমি 24 ঘন্টায় কাজ করি। কিন্তু শোয়ার পরে ভোর 2-2:30টার সময়তে, মানে যতক্ষণ শুয়ে থাকবো রাতের মধ্যে কিছু নাই, কিন্তু ঘুম থেকে উঠলেই পায়খানার বেগ। এটা অনেক ভালো গুণ। এর জন্য কোনো ওষুধ খেতে হয় না বাবা। পটি হয় না বলে লোকে হাজার হাজার নয় লাখ লাখ টাকার ওষুধ খাচ্ছে। আর আপনার ঘুম থেকে ওঠার পর পটি, মানে ইটস এ ন্যাচারাল। এটা সব থেকে বেটার। এর জন্য ওষুধ খাবেন আপনি? এ ভগবান, খাবেন না, দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবারে তো মনে হয় বিদায় নেবার পালা হয়ে গেছে। অলরেডি স্টুডিওর কাঁটা বলছে যে না, আর সময় নেই, বিদায় নিতে হবে। ঠিক, আজকে ফার্স্ট ফেজের শো থেকে সেকেন্ড ফেজে একটুখানি শো আছে, 25 মিনিটসের থাকি, কিন্তু ওটা টক শো থাকবে কমপ্লিট। কোনো প্রেজেন্টেশন নেই। তাই বলে দিই, বিদায় নিতে হচ্ছে, টাইম ইজ ওভার। তাই আজকের জন্য নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।